দেয়ালে বাংলা অক্ষরে বড় বড় করে লেখা বলদ, আর সেই লেখার দিকে স্থির জ্বলন্ত চোখে চেয়ে আছে। চেয়ে থাকবার কারণ অবশ্য যৌক্তিক। নিচে ছোট ছোট অক্ষরে নাফিয়া নামটি দৃষ্টির আড়াল হয়নি। দেহের ভিতরে আগ্নেয়গিরি জেগে ওঠে। সদ্য রং করা মূল ফটকের পাশের দেয়াল, সেখানে এই অসভ্যতামি করার সাহস একজনই করতে পারে। সে আর কেউ নয়, তাদেরই ইতর প্রতিবেশী। নাফিয়ার চোখ গেল উপরে। খোলা বারান্দার দেয়ালে উঁকি দিয়ে দাঁড়িয়ে থাকা এক লোকের ঠোঁটে চওড়া হাসি, সাদা দাঁতগুলো বের করে রেখেছে। উপহাসের সুরে বলল, কেমন লাগে? আমাদের বাড়ির নতুন গেটে চাবি দিয়ে আছর দেওয়ার সময় 100 বার ভাবা উচিত ছিল। নাফিয়া পারলে হাত লম্বা করে ঘাটটা চেপে ধরত, কিন্তু না, সে কিছুই করল না। আরিফের দিকে চেয়ে হাসল। বাঁকা হাসি, এই হাসির পেছনে অনেক রহস্য। আরিফ অবাক হলো, সোজা হয়ে দাঁড়ায়। এতক্ষণে তো লঙ্কা কাণ্ড ঘটে যাওয়ার কথা, হলো না কেন? আজব, এই মেয়ে রিয়্যাক্ট করল না কেন? মাথা চুলকাতে চুলকাতে নিজের কাছেই প্রশ্ন করে আরিফ। আরিফের চোখ পড়ল সোজাসুজি বারান্দায়। নাফিয়া এসে হাজির সেখানে, হাতে বড় বালতি আর মগ। ছোট্ট বারান্দায় দোল খেলানো গাছের লতাপাতা এখন বৃষ্টিতে ভিজবে। নাফিয়া গুনগুন গান ধরল। গাছগুলোতে পানি দিতে দিতে একবার আর চোখে আরিফের আশ্চর্য মুখখানা দেখেছে। সাথে সাথে কপাল কুঁচকে ফেলে, মনে মনে বলল, কি বিশ্রী। আরিফ সেটি শুনতে পায়নি। আশ্চর্য হয়ে বলল, আজ বাঘিনী বিড়াল হয়ে গেল কি করে? নাফিয়া হাত থামিয়ে প্রশ্ন করে, আমাকে কিছু বললেন ভাইয়া? ভাইয়া শুনে আকাশ থেকে পড়ার উপক্রম আরিফের। এত মিষ্টি কণ্ঠ, সেটিও নাফিয়ার মুখ থেকে অসম্ভব। আরিফ প্রশ্ন করল, ডেট এক্সপায়ার মাল গিলছ নাকি? নাফিয়া বারান্দার গ্রিলে কুনুই থেকে প্রশ্ন করে, কেন বলুন তো? এত চুপচাপ কি কারণে? আপনার আমাকে চুপচাপ দেখতে ভালো লাগছে না বুঝি? আরিফ কোনোভাবেই হজম করতে পারছে না নাফিয়ার এই রূপ। নাফিয়াদের বাড়ির পাশেই নতুন একটি বাড়ি হয়েছে, আরিফ ও তার বাবার সম্মিলিত ভিটা। নিজেদের মতো করেই সাজিয়েছে। মাসখানেক হলো উঠেছে নতুন বাড়িতে। পাশে নাফিয়াদের দোতলা বাড়ি, ঠিক আরিফের ঘরের পাশাপাশি। মেয়েটির সাথে প্রথম দিন থেকে এক বৈরী ভাব। কেন তার উত্তর জানা নেই। আরিফের কাছে নাফিয়ার তিক্ত বিরক্ত মুখখানা আর তার উল্টাপাল্টা কাজ একমাত্র কারণ। এই তো সেদিন সাদা শার্টে পানি ফেলে ভিজিয়ে দিল। অফিসে যাওয়ার পথে বড়সড় একটি বাধা দিয়েছে মেয়েটি, কিন্তু তার মুখে কোনো অনুশোচনা দেখা যায়নি, বরং বাঁকা হাসি দিয়ে এড়িয়ে গেছে, যেন এটি কোনো অপরাধী নয়। ঠিক তার পরদিন আরিফদের বাড়ির নতুন দরজায় চাবি দিয়ে ক্ষতবিক্ষত করেছে। সুন্দর কালো রঙের দরজার অবস্থা নাজেহাল। বর্তমানে ফিরে এলো আরিফ। বয়সের তার থেকে গুনে গুনে 8 বছরের ছোট এই মেয়ে। কবি সাহিত্যিকদের ভাষায় অষ্টাদশী যুবতী, কিন্তু আরিফের ভাষায় চণ্ডাল। চণ্ডাল শুনে বিশেষ কোনো প্রতিক্রিয়া দিল না নাফিয়া। বেকুবের মতো হাসল, বলল, বেস্ট অফ লাক ভাইয়া। কেন? শুনলাম আপনার অফিসে কাল প্রেজেন্টেশন, তাই শুভ কামনা। সব কিছু মাথার ওপর দিয়ে যাচ্ছে আরিফের। অতিভক্তি চোরের লক্ষণ। নিশ্চয়ই মেয়েটির মাথায় কিছু ঘুরছে। নতুন কোনো খিচুড়ি পাকাচ্ছে না তো আবার? আরিফের ঘর ভর্তি কাগজপত্র। আগামীকালের জন্য সব প্রস্তুতি শেষ। ঘরের সব কাগজ গুছিয়ে নিচ্ছে বিরক্তি সহকারে। বিড়বিড় করে এই নির্জীব কাগজগুলোকে গালি দিল। আরিফ ক্লান্ত হয়। ঘর গোছানো শেষ করে বিছানায় পিঠ এলিয়ে দিতে না দিতেই ঘুমের রাজ্যে পাড়ি জমায়। খুব ভোরে ঘুম থেকে ওঠে নাফিয়া। তার পুরনো অভ্যাস। স্কুলে থাকাকালীন এই অভ্যাসটি তার মাই করিয়েছে তাকে। সেটি রয়ে গেছে। সকালে সতেজ হাওয়ায় এক অপরূপ শান্তি অনুভব করে। সাথে আছে তার ছোট্ট বাগান বারান্দা। এদের সাথে সময় কাটায় একান্তে, আজও তাই। সকাল 8টা বেজে 20 মিনিট। বাড়ির নিচ থেকে চিৎকারের আওয়াজ শুনতে পায় নাফিয়া। আম্মা! ভয়াবহ পুরুষালী চিৎকার, গগন কাঁপিয়ে তুলেছে। এই আওয়াজটা পরিচিত।
নাফিয়ার ঠোঁটের কোণে হাসি লম্বা চওড়া ফুটল, যেন এই চিৎকারের অপেক্ষায় ছিল সে। শিরিন বেগম শাড়ির কুঁচি সামলে নিচে নেমে এলেন, এসে দাঁড়ালেন বাড়ির গ্যারেজে। আরিফ ফোঁসফোঁস করছে, মাথায় হেলমেট, কোমরে দুহাত রেখে বাইকের দিকে চেয়ে আছে। শিরিন বেগম তিক্ত সুরে বলে উঠল, সারের মতো চেঁচাচ্ছিস কেন? আরিফ বাইকের দিকে আঙুল তাক করে প্রশ্ন করল, এই কাজটা কে করেছে আম্মা? শিরিন বেগম কালো রঙের বাইকটির দিকে তাকালেন, বিশেষ কিছু দেখতে পাচ্ছেন না। ছেলেটির দিকে চেয়ে বললেন, কি কাজ হয়েছে কি আম্মা? আর 30 মিনিট পর আমার প্রেজেন্টেশন, আমার বাইকের টায়ার পাঞ্চার, আর দেখে মনে হচ্ছে ইচ্ছাকৃত পাঞ্চার করা হয়েছে। শিরিন বেগম যত শুনছেন আরও রেগে যাচ্ছেন। ছেলের জবাবে বলে ওঠেন, আমি করেছি পাঞ্চার, নয়তো জিন ভূত এসে করেছে। খুশি? আরিফ আশাহত মুখে বলে ওঠে, আম্মা। কি আম্মা? তোর বাইক তুই জানিস, আমি কি করে বলবো কে বাইকের টায়ার পাঞ্চার করেছে? আরিফ চোয়াল শক্ত করল, ফোঁসফোঁস করে আরও কয়েকটা নিঃশ্বাস ফেলল। এই কাজ কার হতে পারে সেটা বুঝতে বাকি নেই। আরিফ চোখ তুলে তাকালো দোতলার বারান্দায়। নাকের পাটা ফুলে উঠেছে। পরপর মায়ের দিকে সে বলে ওঠে, পাশের বাড়ির ওই ডাইনিমেটার কাজ এটা, আমি শিওর। তোর শিওরের গুষ্টি কিলাই, অযথা মেয়েটাকে অপবাদ দিবি না। আম্মা আমি জানি ও করেছে এটা, গতকাল থেকে ওর ভাবসাব ভালো না। আচ্ছা ওয়েট, চলো আমরা সিসিটিভি ফুটেজ চেক করি। শিরিন বেগম হাত জোর করলেন, বললেন, তোর সিসিটিভি তুই চেক কর, আমার রুটি পুড়ে যাবে, বলে হনহনিয়ে চলে গেলেন শিরিন বেগম। ছেলেটাকে নিয়ে পারা গেল না, এই উক্তি ছুড়ে গেছেন যাওয়ার পথে। পেছন থেকে আরিফ বলছে, আম্মা তুমি আমাকে কোনোদিন সিরিয়াসলি নিবে প্লিজ, একটু দিনক্ষণ জানিয়ে দিও, আমি এলাকাবাসীকে দাওয়াত করে খাবো। ঠিক তখনই মাথার ওপর থেকে এক হতাশ মেয়েলি কণ্ঠ শোনা যায়। নাফিয়া মাথা দুদিকে দোলাচ্ছে আর বলছে, আহারে এত সাধের ব্যাগ, কি করে হলো এটা ভাইয়া? আরিফ হাত মুষ্টিবদ্ধ করে নেয়, নিজেকে নিয়ন্ত্রণ করে, নয়তো মুখ ফুটে ভয়াবহ গালি বেরিয়ে যাবে। এক ছোটখাটো মেয়েকে এই ধরনের গালি দেওয়ার অপরাধে জেলও হতে পারে। নাফিয়া আগুনে ঘি ঢেলে দিতে ইচ্ছুক, আবার নাটকীয় সুরে বলে ওঠে, আজ তো আপনার দরকারি প্রেজেন্টেশন, এই প্রেজেন্টেশনে কোনো ঝামেলা হলে নাকি আপনার চাকরিও চলে যেতে পারে। কি ভয়াবহ অবস্থা। আচ্ছা শুনুন, আপনি লোকাল বাসে করে যান, আমি আপনার জন্য দোয়া করব যেন আপনার চাকরি এখনই না যায়, কয়টা দিন পরে না হয়ে গেল, অন্তত এই মাসের বেতন তো পাবেন। আরিফ তর্জনী আঙুল তুলে দাঁতে দাঁত পিষে বলল, তোকে আমি দেখে নেব বেয়াদব মেয়ে। কেন, আপনি কি দিনকানা? আরিফ আশ্চর্য বনে যায়, কিসের মধ্যে কি প্রশ্ন? আশ্চর্য সুরে প্রশ্ন করল, কি দেখে নেবেন বললেন যে? আপনার সামনে জলজন্ত একটা মানুষ দাঁড়িয়ে আছি, দেখতে পাচ্ছেন না এখন? কথার মারপ্যাচে পড়ে গিয়েছিল আরিফ। এতক্ষণে মস্তিষ্কে বুদ্ধি উদয় হলো। ঘুরিয়ে পেঁচিয়ে তাকে ধাঁধায় ফেলা হচ্ছে। আরিফ হাতে থাকা ঘড়িটা দেখল, হাতে বেশি সময় নেই, আর মাত্র 20 মিনিট। এখানে 10 মিনিট অপচয় হয়ে গেছে। নাফিয়াকে অবাক করে দিয়ে তাদের বাড়িতেই ঢুকে পড়ে বড় বড় কদম ফেলে। নাফিয়া বলল, অনুমতি ছাড়া আমাদের বাসায় ঢুকছেন কেন? ম্যানার্স নেই? তোমার বাপকে তোমার নামে বিচার দিতে আসছি। এসে বলবো এই বয়সে 2-3টে ছেলের সাথে প্রেম করো, নতুন নতুন ভার্সিটিতে ভর্তি হয়ে পাংখা গজিয়েছে তোমার, কাটাকুটির ব্যবস্থা করতে আসছি। নাফিয়া আকস্মিক ভয় পেয়ে গেল। সত্যি এই মিথ্যে কথাগুলো বাবাকে বলবে? এই লোককে দিয়ে এক বিন্দু বিশ্বাস নেই, প্রতিশোধ নিতে যে কোনো কিছু করতে পারে। লাফিয়ে উঠে পড়ে নাফিয়া। বাবা ঠিক সদর দরজার পাশে বসেই চা খাচ্ছেন। যদি কোনোভাবে দরজা খুলে দেন, কি একটা বিব্রতকর অবস্থার সৃষ্টি হবে। নাফিয়া দরজা অবধি আসতে আসতে কিছুটা দেরি করে ফেলে। ততক্ষণে দরজার সামনে মুখোমুখি দাঁড়িয়ে সিদ্দিক সাহেব আর আরিফ। আসসালামু আলাইকুম আঙ্কেল। নাফিয়ার হৃৎপিণ্ডে ধক করে আওয়াজ ওঠে। এই বুঝি বাবার কাছে মান সম্মান সব ধুলে মিটিয়ে গেল। নাফিয়া ওড়না চেপে ধরে। সিদ্দিক সাহেব সালামের জবাব দিয়ে বলেন, কি খবর আরিফ, সকাল সকাল এখানে? আরিফ নাফিয়ার দিকে তাকালো একবার।
এই চাহনিতে নাফিয়ার জান যায় যায় অবস্থা। লোকটা কি সত্যি বলে দিবে? কিন্তু সে তো প্রেম করে না। আরিফ বিনয় সুরে বলল, সরি আঙ্কেল, সকাল সকাল বিরক্ত করার জন্য। আসলে আপনার বাইকের চাবিটা লাগতো। আমার বাইকের টায়ার পাঞ্চার হয়ে গেছে। ইম্পর্টেন্ট প্রেজেন্টেশন আছে অফিসে, হাতে সময় কম। সিদ্দিক সাহেব জবাব দেন, হ্যাঁ হ্যাঁ অবশ্যই আমি দিচ্ছি। নাফিয়া নিষ্পলক বড় বড় চোখে তাকিয়ে আছে। কানে কি বেশি শুনল নাকি কম? লোকটা সত্যি কিছু বলেনি? এত ভদ্র হলো কি করে? নাফিয়ার বিস্ময় ভরা মুখ দেখে আরিফ চোখ ঘুরিয়ে ফেলে বিরক্তিতে। পরপর আলগোছে হাসে। ভালো জব্দ হয়েছে, মুখ জুড়ে ভয় আর ভয়, এটাই দেখতে চেয়েছিল। বাইকের চাবি নিয়ে ঝড়ের গতিতে বেরিয়ে পড়ে আরিফ। আজ দিন বুধবার, কিন্তু আকাশ বলছে কপালে শনি রবি মঙ্গল আছে। সন্ধ্যা করে ফিরল আরিফ। তার যথাসময়ে সন্ধ্যায় সেই বারান্দায় বসে বই পড়ে নাফিয়া। বাইকের হর্ন শুনতে শুনতে বিগত 3 মাসে অভ্যেস হয়ে গেছে। আজ বিষয় ভিন্ন। কেউ নিচ থেকে দাঁড়িয়ে বলছে, আমি জানি তুমি বারান্দায়, তোমার বাপের বাইক রেখে আমাকে উদ্ধার করো। নাফি উকি দিল, বলল, যেভাবে নিয়েছেন সেভাবে রেখে যান। চাবিকে আকাশ থেকে পড়বে? নাফিয়া ঠোঁট টিপে হাসল। পাশে রাখা মেন গেটের চাবি উপর থেকে নিচে ফেলে দিল। সরাসরি আরিফের কাঁধে এসে পড়েছে সেটি। আরিফ চমকে ওঠে, সামান্য আর্তনাদ করল এত ভারী চাবির গোছা কাঁধে পড়ায়। কটমট চোখে উপরের দিকে তাকায়। কিছু বলে ওঠার আগেই নাফিয়া বলল, আকাশ থেকেই তো পড়ল। ভীষণ ক্লান্ত আরিফ। তর্ক করার ইচ্ছা নেই আপাতত। দরজা খুলে নির্দিষ্ট স্থানে বাইক রেখে চাবি ছুড়ে দিল উপরে। ঠিকঠাক নিশানা লেগেছে। চাবি গ্রিল ভেদ করে বারান্দায় গিয়ে পড়ল। সাথে সাথে অসভ্য শব্দটিও শুনেছে। ঘরে ঢুকতে না ঢুকতেই মাথায় চাপড় পড়ল। প্রথমে কাঁধে আঘাত পেয়ে এলো, এখন আবার মাথায়। এই চাপড় তার মমতাময়ী মা ছাড়া আর কেউ দিতে পারে না। আরিফ অবুঝ হতাশ চোখে তাকায় মায়ের দিকে। শিরিন বেগম তাকে শাসিয়ে প্রশ্ন করেন, বয়স কত রে তোর? মা হয় ছেলের বয়স জানো না? সাথে সাথে বাহুতে দ্বিগুণ জুড়ে থাপ্পড় পড়ে। আরিফ বাহু চেপে ধরল। মা তো কিছু বলা যায় না, অগত্যা চুপচাপ পরবর্তী কথার অপেক্ষা করে। শিরিন বেগম বললেন, 26 বছরের দামড়া ছেলে, ওই বাচ্চা মেয়েটার সাথে লাগতে যাচ্ছিস? ওইটা বাচ্চা মেয়ে? ওর মধ্যে 80 বছরের এক বুড়ির বসবাস। গিয়ে দেখো জিনটিন নাকি আবার। আরেকটা থাপ্পড় খাবি? ভাত খাবো আম্মা। তোর আজকে ভাত নেই? কি লজ্জায় পড়তে হয়েছে আমাদের জানিস? সিদ্দিক ভাইয়ের কাছে আমার গুণধর পুত্র তার বাড়ির দেয়ালে তারই মেয়েকে বলদ বলে সম্বোধন করে এসেছে। তোর মধ্যে কি লজ্জা বলতে কিছু নেই? নালিশ করা শেষ তাহলে? মেয়েটাকে আজকে সাহায্য করা উচিত হয়নি? ওর বাবার কাছে ইনিয়ে বিনিয়ে মিথ্যে বললে উচিত শিক্ষা হতো। আরিফ জবাব দিল, আমার উপর পানি ফেলেছে, গাছের মাটি ময়লা ফেলেছে, চাবি দিয়ে আমাদের দরজায় আছর কেটেছে, আজ আমার বাইকের টায়ার পাঞ্চার করে দিল। এত কিছুর পরও তুমি চাইছ আমি ওকে দেবী বানিয়ে পুজো করি? আরিফ, নাফি একটা বাচ্চা মেয়ে, ওর জন্য মায়া হয় আমার। আমাকে সারাদিন মারধর করো, আর বাহিরের মেয়ের জন্য কত দরদ। অভিমান করার ভঙ্গিতে বলল আরিফ। এসব তার নাটক, সেটি শিরিন বেগমও জানেন। আরিফের কথায় রেগে না গিয়ে হতাশ নিঃশ্বাস ফেলেন শিরিন বেগম। শান্ত গলায় প্রশ্ন করেন, ওর ডান হাত দেখেছিস? দেখব না কেন? কিন্তু আশ্চর্যের বিষয় হলো ওই হাত নাড়াতে দেখিনি কখনো, কারণ ওই হাত সম্পূর্ণ অচল। আরিফের মুখে বিস্ময় কাজ করে না। এর অর্থ পুরোপুরি বোঝেনি। প্রশ্ন ছুড়ল, মানে? মানে অ্যাক্সিডেন্টে ওর ডান হাত সম্পূর্ণ অকেজো হয়ে গেছে, মানে প্যারালাইজড। আরিফ কিছু মুহূর্তের জন্য কিংকর্তব্য বিমূঢ় হয়ে যায়। কেন সেই হাতে কোনো নড়চড় নেই সেটি জানবার ইচ্ছা কখনোই জাগেনি আরিফের বিগত 3 মাসে, বুঝতেও চায়নি। শিরিন বেগম হতাশ কণ্ঠে বলেন, ছেলেদের সব ত্রুটি মেনে নেয় মানুষ, মেয়ে মানুষের কি কেউ মানবে? সিদ্দিক সাহেব আর ভাবি বড্ড চিন্তিত মেয়েটাকে নিয়ে। বর্ষার ধারা ঝরছে তীব্র বেগে। পরন্ত বৃষ্টির ফোঁটায় গাছের পাতাগুলো যেন নৃত্যে মগ্ন। নাফিয়ার মন একান্তে আনন্দিত। একাকী মনের ভালো লাগা প্রকাশ পাচ্ছে
অধর কোণে ঝুলে থাকা হাসিতে। সে হাসির পাশে কোনো মানবসঙ্গী নেই, আছে শুধু এই বাড়িধারা আর নৃত্য করা গাছগুলো। প্রবল বৃষ্টিতে ঝরে যাওয়া ফুলগুলো কুড়ালো নাফিয়া, সুই সুতো নিয়ে বসল ভিজে থাকা ফুলগুলো গাঁথবে বলে। সেগুলো শুকিয়ে গেলে রেসিনের সাহায্যে সংরক্ষণ করবে। তিক্ত ফুলের মালা গাঁথতে গিয়ে চিল্লানোর আওয়াজ পাওয়া গেল বাড়ির পাশের খোলা মাঠ থেকে। ছোট থেকে বড় একদল ছেলেপেলে বৃষ্টিতে ভিজে ফুটবল খেলছে। নাফিয়া দৃষ্টি তুলে তাকায়, তার প্রিয় দুজন মানুষ আছে সেখানে, সাদিপ আর জোহান। দুজনই প্রতিবেশী। বয়সের তারতম্য থাকলেও ছোটবেলা থেকে নাফিয়ার সাথে বেড়ে ওঠা তাদের সাথে 3/4 প্যান্ট আর সাদা রঙের টি শার্ট পরে আরও একজন আসে, সে হলো সবচেয়ে অপছন্দের। নাফিয়ার নজর পড়তে আরিফ কাদায় পিছলে পড়ে গেল। নাফিয়া হেসে ফেলে, দ্রুত ফোন বের করে এক হাতে। আরিফের অবস্থা কাদা মাখা মাখা। নাফিয়া বেশ কয়েকটা ছবি তুলল। সাদিব জোহান আরিফকে ধরে নিয়ে আসছে বাড়ির দিকে। ঠিক তখনই নাফিয়া বলল, ল্যাংড়া আমের সিজন এসেছে। কাদা মাখা শরীর আর মুখ ভর্তি আরিফ রাগান্বিত দৃষ্টিতে উপরে তাকায়। নাফিয়া আবারও ফোনের ক্যামেরা অন করে বলল, দেখি দেখি, কাঁদা ভূতের কয়েকটা ছবি তুলি, এগুলো ফেসবুকে আপলোড করে মানুষকে হাসবার সুযোগ করে দেব, সব হবে আমার। সাদিব বয়সে বড় নাফিয়ার। এই দুজনের ঠুকাঠুকি জানা আছে তার। আরিফ উত্তেজিত সুরে বলে ওঠে, ছবিগুলো ভালোই ভালো ডিলিট করে দিও, নয়তো এমন অবস্থা করব ফেসবুক কেন ফোন চালানোর অবস্থায় থাকবে না। ঠিক আছে, তাহলে আমি ফোনের বদলে ল্যাপটপ, ফেসবুকের বদলে ইনস্টাগ্রাম চালাবো, কেমন? জোহান বুঝতে পারল এবার একটা তুলকালাম হবে। আরিফের কাঁধে হাত রেখে বলে, ভাই, নাফিয়া আপু পাগল, আপনি আসুন, পায়ে চোট পেয়েছেন। পাগল? ধুরন্ধর বেয়াদব একটা মেয়ে। নাফিয়া চিৎকার করে বলে ওঠে, সেম টু ইউ, বলে চলে গেল। নাফিয়া এক হাতে ফোন আর বই নিয়ে হাজির হয় বসার ঘরে। দাদি এসেছেন গ্রাম থেকে, সারাক্ষণ বাসার বাইরেই থাকেন, এটা ওটা নিয়ে খুদ বের করতে থাকেন। নাফিয়া বিরক্ত হলেও নাফিয়ার মায়ের শাশুড়ির এমন কর্মকাণ্ডে কোনো আক্রোশ নেই। তার মতে এসব বয়সের দোষ। বয়স বাড়লে নাকি মানুষের মস্তিষ্ক ধীরে ধীরে অকেজ হতে থাকে। নাফিয়াকে আসতে দেখে দাদি ফোড়ন কাটলেন, সিদ্দিকের বউ, তোমার মাইয়ারে একটা ঘর দেখে বিয়ে দাও জলদি, এমনই হাত কাম করে না, একটার মধ্যে বয়স বাড়লে ঘরের ছাদে খুঁটি দেওয়া লাগবে। বৃষ্টির দিনে মন ভালো থাকে, কিন্তু এই কথাটি নাফিয়ার মন ভারী উদাস করে দিল। এভাবে না বললেও পারত। সেই ছোটবেলার অ্যাক্সিডেন্টটা ইচ্ছাকৃত ছিল না, ভাগ্যে লেখা ছিল, হয়ে গেছে। রেশমা বেরিয়ে এলেন। শাশুড়ির সামনে এক কাপ চা রেখে বললেন, মেয়ে যেহেতু একদিন না একদিন বিয়ে দেবই আম্মা, এমন কারো কাছে দিব যার নাফির এক হাত অকেজে বলে কোনো সমস্যা থাকবে না। কেউ করতো না বিয়া, এক হাত দিয়ে জামাই সামলাইব কেমনে? ঘর আর বাচ্চা, আল্লাহর ওয়াস্তে একটা ভালো ঘর পাইলে বিয়া দিবা। ভালো ঘরই দিব আম্মা, এখন উপযুক্ত সময়। ওর ভার্সিটি ছাড়াও সিদ্দিক আইলে কথা কমো, ওর বিয়া দিলে আমার পুতের একটু শান্তি হইব, মায়াডার টেনশনে শুকায় কাঠ হইতাছে। রেশমা চুপ রইলেন না। অন্য কোনো বিষয় হলে হয়তো চুপ থাকতেন, কিন্তু বিষয়টা তার মেয়ের। তাদের ভুলের কারণে আজ তার মেয়ে আপন মানুষের কাছ থেকে দুঃখ কুড়াচ্ছে। তিনি বললেন, আপনি যেমন আপনার ছেলে নিয়ে টেনশন করেন, আপনার ছেলেও তার মেয়েকে নিয়ে টেনশন করে আম্মা, এটা পরম্পরা। দাদির মুখ কুঁচকে গেল, বোঝা যাচ্ছে তার উত্তর পছন্দ হয়নি। তিনি জবাবে বললেন, তুমি কি আমার লগে তর্ক করতেছ? না আম্মা, আমি বোঝাইতে চাইছি আমাদের মেয়েকে কেউ যদি তাদের ঘরের বউ করে নাও নেয়, আমরা আছি ওর জন্য। নিজের ঘরের পুতুল নিজের কাছেই রেখে দেব। সিনেমার ডায়লগ মারো নাকি বউ? তোমরা মরার পর হয় কার ঘরে গিয়ে পড়ব? এই বিশাল জায়গা সম্পত্তি, এই বাড়ি, এগুলো কে খাবে না তো? এই বিশাল জায়গা সম্পত্তি, এই বাড়ি, এগুলো কে খাবে? সব তো আমার নাফির, ওর বাবা নাফির জন্যই করেছেন, আরও করবেন যেন মেয়ে যতদিন কারো কাছে হাত পাততে না হয়। এ যাত্রায় দমে গেলেন বৃদ্ধা। গরম চায়ের কাপ নিয়ে গটগট করে গিলতে শুরু করলেন। রেশমা মেয়ের দিকে তাকান,
মেয়েটা কষ্ট পেলে চুপ হয়ে থাকে, কাঁদে না, মুখটা দেখতে মায়া মায়া লাগে। রেশমা হাসলেন, বললেন, খিচুড়ি করেছি আর ডিম ভাজবি। মা জানে কিভাবে মন ফুরফুরে করতে হয়। মলিন মুখে হাসির দোল খেয়ে গেল। বই আর ফোনটা পাশে রেখে এগোলো রান্নাঘরের দিকে। বলল, মা, আজ নাগামরিচ দিব ডিম ভাজিতে, একদম ঝালঝাল, মজা হবে খেতে। রেশমা হেসে জবাব দেন, আচ্ছা ঠিক আছে, আয়। চা শেষ। দাদি উঠে ঘরের দিকে যেতে যেতে বলল, এক হাতে ডিমও ভাজবে? এ তো কানার কাছে ঠিকানা জানার মতো অবস্থা। নাফিয়া আবারও থেমে যায়, ঘুরে তাকায় দাদির দিকে। কে জানে কি শত্রুতা তার সাথে। রেশমা মেয়ের মাথায় হাত রেখে বললেন, তুই যা এক হাতে করছিস সেটা মানুষ দু হাতেও করতে পারে না। তুই কারো থেকে কম না, চল। আরিফ ২৬ বছরের তাগড়া যুবক, কিন্তু তার মায়ের কাছে নয়। মাঝে মধ্যে মনে হয় তার জন্ম হয়েছে মায়ের হাতে মার খাওয়ার জন্য। বৃষ্টিতে ভিজে পা মস্কে এসেছে। দরজার সামনে দাঁড়াতে শিরিন বেগম খুন্তি নিয়ে হাজির। পিঠে চাপড় বসিয়েছেন এক্সট্রা বোনাস হিসেবে। খুন্তি দেখে বললেন, তুই ঘরে ঢুকবি না আজ। আরিফ হতাশ, ভীষণ হতাশ। মায়ের কথার জবাবে বলল, তাহলে কোথায় যাব তুমি বলে দাও। জাহান্নামে যা, সরাসরি জবাব দিলেন শিরিন বেগম। ছেলেকে জাহান্নামে পাঠাতে চাইছ? তুই এসব আবর্জনা নিয়ে ঘরে ঢুকতে পারবি না, ব্যাস। পাশে দাঁড়ানো সাদিব এবং জোহান ঠোঁটে আসন্ন হাসি বহু কষ্টে আটকে রেখেছে। শিরিন বেগমের মুখের ওপর দরজা বন্ধ করে দিলেন। আরিফ আবারও অবাক হয়, এই মায়ের মনে কি একটু মমতা নেই? সাদিব বলল, ভাই একটা বুদ্ধি দেই। আরিফ তেরা চোখে তাকে জানতে চায়, কি আইডিয়া? নিচে পানির পাইপ আছে তো? গ্যারেজে গিয়ে পানি দিয়ে গোসল করে সব কাদা ধুয়ে আসেন, তাহলে যদি ঘরে এন্ট্রি পান। কথা খারাপ বলেনি ছেলেটা। আরিফ জবাবে বলল, তোকে দেখতে বলদ মনে হলেও কথাটা বুদ্ধিমানের বলেছিস। অপমান করলো নাকি শাবাশি দিল সেটা বুঝতে সময় লাগছে সাদিফের। অন্যদিকে জোহানের সাহায্য নিয়ে আরিফ নিচে নেমে এলো। পাইপের পানি দিয়ে গায়ের সব কাদা ধুয়ে নিচ্ছে। আর একটা যুদ্ধ করার পর বাড়িতে ঢোকার অনুমতি পায় আরিফ। শিরিন বেগম ফুঁসতে ফুঁসতে আসলেন ছেলের কাছে, হাতে গরম সরিষার তেল। পায়ে চোট পেয়েছে ছেলে, সেবা মায়েরই করতে হবে। মালিশ করতে করতে আরিফ বলল, আম্মা, পাশের বাড়ি থেকে খিচুড়ির ঘ্রাণ আসছে তো? ইয়ে মানে তুমি রান্না করবে না? হ্যাঁ, করব না আবার। তোমার আর তোমার বাপের জমিদারি এখানে, আমি হলাম দাসী। আরিফে কোনো কথা বাড়েনি। এটা হয়তো মাঝজাতির স্বভাব। বিপদ আসবার পূর্বে ভুক্তভোগী পালালো, এমন ভাব নিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে আরিফ ঘরের উদ্দেশ্যে পা বাড়ায়। ঠিক তখনই কলিং বেল বাজল। আরিফ তপ্ত নিঃশ্বাস ফেলে দরজা খুলতে মেজাজ চড়ে গেল। নাফিয়া দাঁড়িয়ে আছে, মুখে কোনো প্রতিক্রিয়া নেই। বলল, আন্টিকে ডাকেন। কেন? মা খিচুড়ি পাঠিয়েছেন। আমার মতো এত উঁচু লম্বা একটা মানুষকে তোমার চোখে ঠেকে না? আমার হাতে দিয়ে দিলেই তো আর বেশিক্ষণ তোমার মুখটা দেখতে হচ্ছে না। নাফিয়া বাঁকা হেসে বলল, আপনার এই কুমড়ো পটাশের মতো মুখ দেখার ইচ্ছে আমারও নেই। যার বাড়ি তাকে ডাকেন, খাবার দিয়ে চলে যাব। ফর ইয়োর কাইন্ড ইনফরমেশন, এটা আমারও বাড়ি। বাড়ির কর্তৃ ছাড়া আমি কারোর সাথে কথা বলি না। মেয়েটার জবান ছুরির মতো চলে, সাথে সাথে জবাব দেয় কথার একটা শব্দ যেন জমিনে পড়ে না। দুজনের বাক বিতণ্ডার এক পর্যায়ে শিরিন বেগম এসে হাজির হলেন। নাফিয়াকে দেখে চওড়া হাসি দিয়ে বললেন, নাফিয়া, এসো, ঘরে এসো। আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম। বাইরে কেন দাঁড়িয়ে আছো? এসো। নাফিয়া বিনয়ের সাথে জবাব দিল, না আন্টি, ভেতরে আসবো না। না, আজ খিচুড়ি রান্না করেছিলেন মা, সেটাই দিতে এসেছি। দরজা থেকে চলে যাবে? সেটা কি করে হয়? আন্টি, অন্য আরেকদিন আসবো, আজ যাই। নাফিয়া বসেনি, চলে গেছে। যার শব্দায় শিরিন বেগম আরিফের ওপর চাপালো। তার তর্কের কারণে মেয়েটি দরজা থেকে চলে গেছে। মায়ের কর্কশ কণ্ঠে বিশেষ গুরুত্ব দেয়নি আরিফ। তার সমস্ত লোভ এখন খিচুড়ির দিকে। প্লেট নিয়ে নিজের ঘরে চলে গেছে। বিছানার ওপর আয়েশ করে বসলো, স্বাদ নিয়ে খাওয়া শুরু করলো। অন্যদিকে জানালার বাহিরে ফোন বের করে এই দৃশ্য ক্যামেরাবন্দি করেছে নাফিয়া। চেঁচিয়ে বলল, শত্রুর বাড়ির খাবার রাক্ষসের মতো গপগপ গিলছেন। সি। মুখে খাবার নিয়ে ঘুরে তাকায় আরিফ।
আওয়াজটা এসেছে কোথা থেকে সেটি দেখতে চোখ গেল জানালা ভেদ করে পাশের বাড়ির জানালায়। দাঁত বের করে হাসছে মেয়েটি। রাগ হলে নিজের উপরই, খেতে বসেও শান্তি নেই। মেয়েটি যেন সিসিটিভি ক্যামেরা। মুখে থাকা অবশিষ্ট খাবার গিলে বলল, মানুষের বাড়িতে উঁকি ঝুঁকি দেয়া আর খাবার নিয়ে খোটা দেয়া ইতর শ্রেণীর মানুষের কাজ, যেটা অবশ্যই তুমি। মিলেছে একেবারে খাপে খাপ। নাফিয়া রেগে গেল, বলল, আমাকে ইতর বললেন? আরিফ বড় একটা লোকমা মুখে তুলে মাথা দুলিয়ে হ্যাঁ বোধক উত্তর দেয়। নাফিয়া ফুঁসে ওঠে, জবাব দেয়, আপনি তাহলে গিরগিটি। আরিফ বাম হাত থেকে প্লেট বিছানায় রেখে থামস আপ দেখালো, বোঝালো সে মেনে নিয়েছে নিজেকে গিরগিটি হিসাবে। কোনো প্রকার কোনো আপত্তি নেই। নাফিয়া চলে যেতে নিল। আরিফ ডেকে ওঠে, পানির গ্লাস থেকে পানি গটগট করে গিলে বারান্দায় সে ঢেকুর তোলে আর মোড়া হয়ে বলে, খিচুড়ি ভালো হয়েছে। নাফিয়া ভেংসি কেটে বলল, তো নিশ্চয়ই তোমার রান্না না? পেছন থেকে কোমরে হাত রেখে দাদি এসে হাজির হলো, বলল, এক হাত দিয়ে খিচুড়ি রানবো, তুমি জানো না অয় অপয়া? আরিফ থতমত খেয়ে যায়, সোজা হয়ে দাঁড়ায়, মুখটা কেমন যেন গম্ভীর হয়ে গেল। নাফিয়া গোল গোল চোখে দাদির দিকে চেয়ে আছে। কথাটা খুব লেগেছে হৃদয়ে। দ্রুত স্থান ত্যাগ করলো। অস্থির লাগছে এখানে। দাদিও তার পিছু পিছু যায়, চেঁচিয়ে বলে রেশমার উদ্দেশ্যে, পোলা মানুষের লগে এত কিসের কথা? হাত নাই আবার চরিত্রে কলঙ্ক লাগাইব নাকি তোমার মাইয়া? আরিফ কথাগুলো স্পষ্ট শুনতে পায়। বিরক্তিতে কপাল কুঁচকে গেল। অদ্ভুত মহিলা তো, এভাবে কেউ নিজের নাতনিকে এসব বলে? দেয়ালে পা ঝুলিয়ে বসে আছে নাফিয়া, হাতে কাঁচা আম মাখা, কাসুন্দি আর লাল মরিচ দিয়ে ঝাল ঝাল কাঁচা আমের স্বাদ নিচ্ছে। সাথে বড় মাঠে খেলা দেখছে ভাইদের। ছোটবেলায় তার শখ ছিল ছেলেদের মতো করে ক্রিকেট খেলবে। ছোট ছোট প্লাস্টিকের ব্যাট বল দিয়ে জোহান সাদিবের সাথে খেলেছেও। সাইকেল চালিয়েছে, কিন্তু সেগুলো ছোটবেলার সময়কালের সাথে অতিবাহিত হয়ে গেছে। আর তার সাথে ঘটে যাওয়া ভয়াবহ দুর্ঘটনা, সেটির কথা মনে করতেই চায় না, আর ভাবতে চায় না খারাপ সময়ের কথা। বলে সে আমের পাতে পড়লে ধরফড়িয়ে ওঠে নাফিয়া। পুরো বাটি উল্টে মাটিতে পড়ে গেল। বলটি কোথা থেকে এসেছে সেটি দেখতেই সামনে তাকায়। কাঁধে ব্যাট রেখে কোমর বাঁকা করে দাঁড়ান আরিফ। জোর গলায় বলল, চন্ডাল মেয়ে, এখানে থাকতে ভালো কাজ হবে কি করে? আমার ছাটা মিস হলো ওর জন্য। নাফিয়াও কম যায় না, সাথে সাথে বলল, আপনি যে আমার আমগুলো মাটিতে ফেলে দিলেন, সেটার ভর্তুকি কে দিবে শুনি? আম গেলে আম পাওয়া যায়, আমার ছাই কি করে ফিরে পাবো? খেলতে জানলে 1000টা ছাই মারা যায়। তাহলে তুমি এসো, খেলে 1000টা ছাই মেরে যাও। নাফিয়া আঙুল দিয়ে নিজের হাতের দিকে ইশারা করে বলল, এই হাতটা চললে ছাই মেরে দেখিয়ে দিতাম, বুঝলেন? আরিফ সেখানেই থেমে গেল। মুখিয়ে ছিল নাফিয়ার পরবর্তী কথার করা জবাব দেওয়ার জন্য, আর দিল না। অদ্ভুত অনুভূতি হলো তার। মেয়েটি খুব সহজে নিজের দুর্বলতার হিসেব দিয়ে দিল, সামান্য মন খারাপটুকু করলো না। চোখের মনি এলোমেলো ঘুরিয়ে বলে ওঠে, ঠিক আছে, এবার তোমার আম আর আমের বাটি নিয়ে গায়েব হও। কেন কেন গায়েব হব? মাঠে কি আপনার সম্পত্তি নাকি? চেঁচিয়ে উঠল নাফিয়া। আজব মেয়ে তো তুমি, মাত্র বলের বাড়ি খেলে। নাফিয়া মুখ ভেংসি দিয়ে বলে, আবার উঠে বসে দেয়ালে। সেখান থেকেই বলে, এমনিতেই চলে যেতাম, কিন্তু এখন আপনি বলেছেন তাই যাব না। আরিফের কপাল কুঁচকে গেল। আসলে আজব মেয়ে, যুদ্ধে জিততে চাও মেয়ে, অযথা তর্ক করা মেয়ে। আরিফও কম যায় না, বলে ওঠে, এবার বল আমের বাটিতে নয়, সোজা মাথায় পড়বে। পড়ুক। মেইন রোডে পাগল দেখেছ না? সেই মহিলা পাগল হলো কি করে জানো? একদিন এক মাঠে ক্রিকেট খেলা দেখছিল, সেখান থেকে বল এসে তার মাথায় পড়ে। এরপর কি হচ্ছে সেটা তো জানোই। ছোটবেলায় এসব গল্প ঠাকুরমার ঝুলিতে শুনতাম। এই লোক আমাকে বাচ্চাদের গল্প শুনিয়ে তাড়াতে চাইছে, বলে হেসে ফেলে নাফিয়া। আরিফ লম্বা নিঃশ্বাস টেনে ছেড়ে দিল, নিজেকে শান্ত করল। তর্ক এভাবে চলতে থাকলে অনেক দূর গড়াবে। বড় হিসেবে তার পা পিছিয়ে নেওয়া উচিত। এনার্জি নেই এতটা, সব শক্তি ক্রিকেটে চলে গেছে। আরিফ আর কিছু বলল না। সাদিফের হাতে ব্যাট দিয়ে বাড়ির দিকে চলে গেল। নাফিয়া বলল, হার মানলেন তাহলে? আরিফ এক পলক তাকালো নাফিয়ার দিকে, কিন্তু কিছু বলল না।
হুট করে নাফিয়ার যেন কি হলো, আরিফের সামনে দাঁড়িয়ে প্রশ্ন ছুড়ল, হেই, আপনি কি মাইন্ড করলেন? আরিফ অবাকের চরম সীমায়। ছোটোখাটো পুচকে মেয়েটার গোলগাল গালের দিকে তাকিয়ে বুকে হাত বেঁধে ফিরতি প্রশ্ন করে, মাইন্ড করলেই বা কি আসে যায়? আসে যায় কিছু? নাফিয়া খানিক ঠোঁট উল্টে জবাব দেয়, না, কিছুই তো আসে যায় না। তাহলে কেন জিজ্ঞেস করছো? এমনিতেই। যাই হোক, আপনি মাইন্ড খেয়ে বসে থাকুন, আমার কি। এক্স্যাক্টলি, এটাই তোমার আসল রূপ। বেশি ভালো সাজতে আসবে না। আমি ভালো, বুঝলেন? আরিফ মাথা দুদিকে দুলিয়ে বলে, না, বুঝলাম না। বারান্দা থেকে আবার চেঁচামেচির আওয়াজ পাওয়া গেল। দাদি ডাকছে। কী সব যেন বলছে নাফিয়ার উদ্দেশ্যে। আরিফ নাফিয়া দুজনেই তাকালো। নাফিয়ার মুখটা লটকে গেল। আরিফ বিরক্তি সহৎ তাকালো। বৃদ্ধা মহিলা ক্যাটক্যাট করছে বারান্দায় দাঁড়িয়ে। ভঙ্গি দেখে মনে হচ্ছে না ভালো কিছু বলছে। নাফিয়া দ্রুত পায়ে এগোতেছে বাড়ির দিকে। সন্ধ্যা নামছে। আরিফ নাফিয়াকে ডেকে বলল, মহিলার মাথায় সমস্যা আছে, ডাক্তার দেখাও। কার কথা বলছেন? অবুঝ ভঙ্গিতে ফিরে তাকে প্রশ্ন করে নাফিয়া। তোমার ওয়ান অ্যান্ড অনলি দাদি। আপনি আমার দাদির সম্পর্কে এভাবে কেন বলছেন? আরে বাহ, উনি তো আমাকে অপয়া ডাকে, আর তোমার তার প্রতি কত দরদ। আমার দাদি আমাকে যা ইচ্ছে তাই বলবে, তাতে আপনার কি? আরিফ তাসতিলের হাসি দিয়ে বলে ওঠে, কে একজন সত্যি বলেছে, দুনিয়াতে ভালো মানুষের ভাত নেই। সন্ধ্যার আজান পড়তে না পড়তে ড্রয়িং রুমে হাজির জমিলা বেগম। ছেলের সামনে নাতনির এ কাজ ও কাজের ঝুলি খুলে বসেছেন। কান ঝালাই করার উদ্দেশ্যে বসেছেন তিনি সিদ্দিক সাহেবের। দরজার একপাশে দাঁড়িয়ে নাফিয়া সবটাই শুনছে নিঃশব্দে। জমিলা বেগম পান চিবোতে চিবোতে বললেন, দেখ সিদ্দিক, তোর মায়ের লক্ষণ ভালো না। পাশের বাড়ির পোলার লগে এত কিসের আলাপ? সিদ্দিক সাহেব নির্বিকার তাকালেন মায়ের দিকে, সাথে সাথে দৃষ্টি দেন দরজার দিকে। মেয়েটা বিরস মুখে দাঁড়িয়ে দেখছে, শুনছে। সিদ্দিক সাহেব গম্ভীর সুরে জবাব দেন, কোনো দরকারের কথা বলতেই পারে মা, তাছাড়া আরিফ ভালো ছেলে। আজকালকার পোলা পানের চরিত্র আমার ভালোই জানা আছে। মা, আপনি ভুলভাল ভাবছেন। কিসের ভুলভাল? ওরে বিয়ে দিয়ে বিদায় কর। লুলা টুন্ডা মাইয়াকে নিব, আমার কাছে ভালো বিয়ের ঘর আছে। সিদ্দিক সাহেবের মুখভর্তি গাম্ভীর্য। একদিকে মা, আরেকদিকে মেয়ে। মায়ের সাথে অতিরিক্ত সংযম নিয়ে কথা বলছেন, এড়িয়ে যেতে চাইছেন বিষয়টা। নাফিয়ার মা এগিয়ে এলেন। তিনি বললেন, মা, নাফি আমার আপনার কারোর ক্ষতি করছে না, এত কেন রাগ আপনার ওর প্রতি? তেতে উঠলেন জমিলা বেগম। চোপা কম করব, ক্ষতি করে নেই ওই। আমার পোলার রক্ত ঘাম করা টাকা নষ্ট করছে, ওর চিকিৎসা করাইতে গিয়ে গ্রামের জমিনটা বেচল, বাপের ভিটা কেউ বেচে, সব ওই অপয়াটার কারণে। সিদ্দিক সাহেবের কপালে গাঢ় ভাঁজ পড়ল। এবার শক্ত হয়ে বলেন তিনি, কঠোর গলায় বললেন, আমি যেমন আপনার রক্ত, নাফিয়া আমার রক্ত। আপনি আমাকে ছোটবেলা থেকে লালন পালন করেননি? অসুস্থ হলে বাবা চিকিৎসা করায়নি? আপনি রাত জেগে সেবা করেননি? তাহলে আমার মেয়ের বেলায় আমি কেন করব না? এটা কোথাকার ইনসাফ? জমিলা বেগমের চোখ বড় বড় হয়ে গেল। জীবনে প্রথমবার ছেলে মুখের ওপর জবাব দিয়েছে। হতভম্ব হলেন কিছুক্ষণের জন্য, কিন্তু থামলেন না। বললেন, তুই আমার পোলা, বেডা জাত, তোরে পালছি, এখন তুই আমারে পালতাছিস। আর নাফি হলো মাইয়া, পরের ঘরে যাইব, বুড়া বয়সে কে দেখব তোরে, তার মধ্যে মাইয়া অপায়া। মা, থামেন আপনি দয়া করে। আমার মেয়েটা এখনও ছোট, আপনি ছেলেমেয়ের ভেদাভেদ করছেন। এখন বুঝলাম সন্তান আর বাবা মায়ের মধ্যে লেনদেনের সম্পর্ক হলো কবে থেকে। যা সত্যি তাই কইছি, মাইনে নিতে হইব। না মা, মানা যাবে না। নাফির এক হাত অকেজ হওয়ার পেছনে ও না, আমি দায়ী। আমার বাইক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়েছে, আমি আমার মেয়েকে রক্ষা করতে পারিনি, দোষ আমার। এই দোষের কারণে আমার মেয়ের বিয়ে না হয়, তাতে আমার কোনো সমস্যা নেই। আমি আমার দোষের ভর্তুকি দেব সারা জীবন। যতদিন বেঁচে আছি মেয়েকে নিজের কাছে রাখব। যেমন আপনাকে সেবা করে সন্তানের দায়িত্ব পালন করছি, আমি বাবার দায়িত্বটাও পালন করব। আপনি সেটিতে বাধা দিতে পারবেন না। শ্রাবণের মেঘগুলো জড়ো হলো আকাশে, অঝরে নামবে বুঝি শ্রাবণেই ঝাড়ায়। শ্রাবণের মেঘগুলো জড়ো হলো আকাশে, অঝরে নামবে বুঝি শ্রাবণেই ঝাড়ায়। আজ কেন মন উদাসী হয়ে? গানটি গাইতে গাইতে
উদাসী হয়ে লাইনে থেমে গেল আরিফ। চোখ গিয়েছে পাশের বাড়ির বারান্দায়। আধারে কেউ একজন বসে আছে, হাঁটু ভাঁজ করে মাথা নুয়ে আছে। এক হাত সে হাঁটুতেই পেঁচানো। গাছপালার পাতাগুলো বাতাসে নড়ে চড়ে চাঁদের আলোকে যেন জায়গা করে দিল বারান্দায় অবতরণ করতে। আরিফ অবাকর ভঙ্গিতে তাকায়। এতক্ষণ এই মানব মূর্তির হুদিশ পেল না সে। গলা ছেড়ে গান গেয়েছে। তার চেয়ে আশ্চর্য বিষয় হলো যে বসে আছে সে তার গান নিয়ে আজ অভিযোগটুকু করল না। আরিফ গিটার রেখে উঠে গেল, রেলিংয়ে ঝুঁকে ডাকল, ভূত ভেবে ইগনোর করছিলাম তোমার স্যাকে, এখন ভয় করছে। কি বলল কিছু মাথায় ঢুকলো না নাফিয়ার। উদাসী মুখে তাকায়, ঠান্ডা স্বরে বলল, কি বললেন? নাথিং। তুমি এখানে কি করছো? দুঃখ বিলাস? নাফিয়া হুট করে মাথা তুলে বলল, আপনি আমার সাথে কথা বলবেন না প্লিজ। অবাক হয় আরিফ, নিজের ভাবমূর্তি বজায় রেখে বলল, আমার তো বই গেছে তোমার সাথে কথা বলার জন্য, তুমি গায়ে পড়ে এসে ঝগড়া করতে। নাফিয়ার মুখটা চাঁদের আলোয় মলিন দেখালো। কাঁদছে বোধহয় মেয়েটি, নরম গলায় বলল, আর কখনো ঝগড়া করব না, কখনো করব না, আমি সরি। কণ্ঠে কোনো তেজ নেই, ঝগড়ার ঝটুকু নেই, একদম ঠান্ডা বরফের মতো কণ্ঠ। এবার আরিফ অবাকের চরম সীমায় গিয়ে পড়েই যাবে হয়তো। এতদিনের শত্রুতা একদিনে শেষ। আরিফ গম্ভীর সুরে জানতে চায়, হয়েছে কি শুনি? যুদ্ধবিরতি কেন ঘোষণা করলে হঠাৎ? এমনিতেই। কণ্ঠ নেমে এলো আরও খানিকটা নাফিয়ার। আরিফ নড়ে চড়ে ওঠে, বলে, নিশ্চয়ই তোমার দাদি উল্টাপাল্টা কিছু বলেছে। নাফিয়া অবাক চোখে তাকায়, বুঝলো কি করে? লোকটাকে দেখে তো বুঝদার মনে হয় না। ছোট্ট করে জবাব দিল, হুম। আরিফ বিশ্বাস করলো না। তার ওই মহিলার ওপর এক বিন্দু ভরসা নেই। আরিফ বুঝে উঠতে পারছে না কি করবে। বাদ দিতে ইচ্ছে করলো না কেন যেন। বলল, তোমার হাত নিয়ে তোমার দাদি এত কথা শোনায় কেন? মানুষের লাইফে অ্যাক্সিডেন্ট হতেই পারে। আরিফ জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে নেয়, দুহাত কষলে প্রশ্নটি করে ফেলল, কি হয়েছিল হাতে? নাফিয়ার জলজল করা দৃষ্টি চাঁদের আলোয় পুরোপুরি স্পষ্ট হলো আরিফের কাছে। মুখ ফুলে আছে, ঠোঁটগুলো তীর তীর করে কাঁপছে। আরিফ বারংবার পলক ফেলল, আরও জোর দিয়ে জানতে চাইল, বলো কি হয়েছিল? নাফিয়ার ইচ্ছে হলো বলতে, কেন সে জানে না। তার তথা কথিত শত্রুর কাছে উজাড় করতে ইচ্ছে হলো। কারোর সাথে তো ঠিকঠাক প্রকাশটুকু করা হয় না। নাফিয়া বলল, সেদিন আমার স্কুলের বিদায় অনুষ্ঠান ছিল, স্কুল জীবনের সমাপ্তির দিন। আমি প্রথমবার শাড়ি পরেছিলাম। 10 বছর যেখানে কাটিয়েছি সেই স্কুলকে বিদায় জানাতে আসছিলাম বাবার সঙ্গে বাইকে করে। রাস্তা ভাঙাচোরা, বৃষ্টির দিন ছিল। বাবা বাইক নিয়ে যেতে যেতে বড় একটি খাদ সামনে ছিল। বাবা খেয়াল করেনি, বাইকের ব্রেক কষতে কষতে বাইকটি খাদে পড়ে, আর আমি ডান দিকে রোড ডিভাইডারের ওপর। হেসকি উঠে গেল নাফিয়ার। আরিফ তাড়াহুড়ো করে বলে বসে, আচ্ছা থাক, আর বলতে হবে না, আমার হাতটা। বলে মুখ চেপে কেঁদে উঠল নাফিয়া। আরিফ বিচলিত হয়, কি করবে এখন? এই মেয়ের কান্না কি করে থামাবে? আরিফ বলল, তুমি বেঁচে আছো, এটা কি বড় বিষয় নয়? এইভাবে বেঁচে থেকে কী লাভ? কত কথা শোনায় আমাকে দাদি। ওনার কাজই এটা, বুড়ো বয়সে মাথার বাত্তি ফিউজ হয়ে গেছে। তুমি কান্না থামা বলছি। আমার কান্না থামছে না, খারাপ লাগছে। অবলীলায় আদরে গলায় বলে উঠল নাফিয়া। আরিফের অদ্ভুত রকমের খারাপ লাগায় ভরে ওঠে মন। মাথা চুলকাতে লাগলো, পরপর ফটাফট বলে ওঠে, আইসক্রিম খাবে? নাফিয়ার কান্না থেমে যায়, ভেজা চোখে বিষম খেয়ে তাকায়। সে কান্না করছে আর এই লোক তাকে আইসক্রিম অফার করছে। আরিফ বলল, এখানে বসো, আসছি। দ্রুত কদমে গেল, আবার ফিরে এলো হাতে আইসক্রিম। নাফিয়া আরও বিষম খায়, রেলিং থেকে উপর হয়ে এগিয়ে দিল, বলল, ধরো। রাতে কাজ করতে করতে খেতে চেয়েছিলাম, কিন্তু এখন মনে হচ্ছে তোমার মতো দুঃখিনীকে দেওয়াই উত্তম। নাফিয়া আইসক্রিম না নিয়েই তাকে আসছে। অধৈর্য হয়ে উঠল আরিফ, বলল, নিচ্ছ না কেন? যতদূর জানি তোমাদের মতো বাচ্চাদের এসব পছন্দ। আপনি আমাকে আইসক্রিম দিচ্ছেন, এটা সম্ভব? অসম্ভবকে সম্ভব করা আরিফ ইন্তিশারের কাজ। এবার নাও, আমার অনেক কাজ পড়ে আছে। নাফিয়া হাত বাড়িয়ে আইসক্রিম নিল। আরিফ সোজা হয়ে দাঁড়ায়, বলে গেলাম বলে হাঁটা শুরু করলো। আরিফ উল্টো ঘুরে। নাফিয়া বলল, শুনুন,
বলো। ধন্যবাদ আপনাকে আমার কথাগুলো শুনবার জন্য। আর সরি আপনার সাথে ঝগড়া করার জন্য। আজকের পর থেকে আপনাকে জ্বালাবো না, আমি তর্ক করব না। অথচ আরিফ চলে আসছিল, সে থেমে আছে, নাফিয়া গেছে। আরিফ কি যেন ভাবলো কিয়ৎক্ষণ, এরপর নিজে ঘরে চলে গেল। শুয়ে পড়ল বিছানায় উপুর হয়ে। ফোন হাতে নিয়ে দেখল রাত 12টা বেজে 30 মিনিট। আচমকা মস্তিষ্কে হানা দিতে শুরু করলো ওই বাচ্চা মেয়েটির কান্না। তার কাছে নাফিয়া বাচ্চাই, বয়স অনেকটা ছোট, জীবনে হয়তোবা অনেক কিছু পাবার বাকি। কিন্তু আরিফের মধ্যে এক অদ্ভুত খারাপ লাগা কাজ করতে শুরু করে। এতদিন যে মেয়েটিকে চণ্ডাল বলে সম্বোধন করেছে তার জন্য মায়া হচ্ছেই বা কেন? রাতের আরও কিছু মুহূর্ত পেরিয়ে যাওয়ার পর ফোন হাতে নেয় আরিফ। কোনো ভাবনা চিন্তা ছাড়া নাফিয়ার ফেসবুক আইডি খুঁজে বের করলো, সঙ্গে সঙ্গে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালো তার অ্যাকাউন্টে। এরপর অপেক্ষা করলো কিছুক্ষণ। ঠিক আধ ঘন্টা পরে অ্যাকসেপ্ট হয়েছে ফ্রেন্ড রিকোয়েস্টটি, সাথে সাথে মেসেজও এসেছে। আপনি আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট কেন দিলেন? তুমি অ্যাকসেপ্ট কেন করলে? কেন দিয়েছেন সেটা জানার জন্য। হাসলো আরিফ, জবাবে লিখল, নাফি তোমার বয়স কম, এ বয়সে দুঃখ জমিও না। দুঃখ খুব সহজেই কিনতে পাওয়া যায়, কিন্তু সুখ দুর্লভ। এটা বলার জন্য ফ্রেন্ড রিকোয়েস্টটা দিয়েছি। গুড নাইট। সূর্য গগন পোড়াচ্ছে, সাথে জমিনে থাকা মানব জাতিকেও। চলাচল করা মানুষের মাঝে অস্থিরতা, ক্লান্তি, কিন্তু জীবিকা নির্বাহ করতে হবে। এই সূর্যের তেজকে উপেক্ষা করে হাঁটতে হবে। কেউ যাচ্ছে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, আবার কেউ বা কাজে। বাস স্টপে দাঁড়িয়ে নাফিয়া, পরপর 3টে বাস মিস হলো। এটা প্রায় সময় হয় তার সাথে। মানুষ ঠেলে ধাক্কা দিয়ে বাসে উঠে পড়ে, পারে না শুধু সেই। সূর্য মামা মাথার ওপর বিরাজমান, কপালে চুল লেপটে গেছে ঘামে। ক্যাম্পাসে যেতে হবে, আজ পরীক্ষা আছে, কিন্তু কিছুতেই যে বাস ধরতে পারছে না। ক্লান্ত নিঃশ্বাস ফেলতে না ফেলতে কানের কাছে জোরে কেউ হর্ন দিল। নাফিয়া কান চেপে ধরে, ভোরকে পাশে তাকায়। হেলমেটের গ্লাস তুলে আরিফ বলল, কি অবস্থা? মশকরা করেছ নাকি মাঝ রাস্তায়? নাফিয়া তেড়ে যাচ্ছিল তীক্ষ্ণ জবাব দেওয়ার উদ্দেশ্যে, কিন্তু হুট করে মনে পড়ল গত রাতের কথা। সে বলেছিল ঝগড়া করবে না। দমে গেল, সাথে সাথে মুখ ঘুরিয়ে অন্য পাশে চেয়ে রইল। আরিফ বাইক এগিয়ে নাফিয়ার সামনে দাঁড় করিয়ে বলে, কানে শোনো না? না। শ্রবণ শক্তি লোপ পেয়েছে হয়তো গরমে। নাফিয়া উত্তর দিল না। আরিফ হেলমেট খুলে রাখে, চুলে হাত চালিয়ে বলল, ক্যাম্পাসে যাচ্ছ? হ্যাঁ। বাস তো নেই, এসে যাবে। আরিফ ঠোঁট কামড়ে ভাবল, বলল, নামিয়ে দেব? নাফিয়া ঘুরে তাকায়, চোখ যায় বাইকে। শরীরে কেমন যেন একটা ঝাঁকুনি দিল। সেদিনের কথা মনে পড়ে গেছে। অ্যাক্সিডেন্টের পর থেকে বাইকে চড়েনি সে। কেমন যেন ফোবিয়া হয়ে গেছে। 2 কদম পিছিয়ে বলল, না, একদম না। নাফিয়াকে ভীতু দেখে আরিফ বলল, কেন, দেরি হয়ে যাচ্ছে না? আমি বাইকে চড়বো না, একদম চড়বো না। আরিফের বুঝতে বাকি নেই ঘটনা কি। সে বলল, উঠে বসো, হেলমেট দিচ্ছি। বললাম তো যাব না। ওঠো নাফি। না। আরিফ শক্ত দৃষ্টিতে তাকায়, মুখটা গাম্ভীর্যে ভরে উঠল। কথা মানানোর জন্য এই রূপ যথেষ্ট। আরিফ রাগী সুরে টেনে বলে উঠল, ভয় ভাঙাবো তোমার, দ্রুত এসো। আপনাকে আমি কি বলছি বুঝতে পারছেন না? 1 লাইন বেশি বুঝতে পারছি। উঠে বসো নাফিয়া, আমি কথাটি আরেকবার বলবো না, তুলে নিয়ে যাব। হারিয়াপ। আমি মরে যাব ভয়, প্লিজ জোর করবেন না। ফালতু কথা বলবে না। সারা জীবন ভয় নিয়ে থাকবে? ভয় নিয়ে থাকলে সুস্থভাবে বাঁচতে পারবে না। আমার রাগ ওঠার আগে উঠে বসো। 1 থেকে 3 গুনছি। বলার সাথে সাথে আরিফ 1, 2 বলে গুনতে শুরু করলো। নাফিয়া কেঁপে উঠছে বারবার। কম্পিত হাতে হেলমেট নেয়, মাথায় দিতে দিতে গলাটা শুকিয়ে যাচ্ছে তার। হেলমেট অ্যাডজাস্ট করতে পারছে না ভয়ে। আরিফ হাত এগিয়ে হেলমেট ঠিক করে দেয়, বলে, এবার ওঠো। আরিফ পেছনে থাকা ব্যাগ সামনে আনে। নাফিয়ার ইচ্ছে না থাকা সত্ত্বেও উঠে বসলো। আরিফ ব্যাগ থেকে পানির বোতল বের করে এগিয়ে দিল, বলল, খাওয়া গে। পানি পেয়েছে না, জীবন ফিরে পেয়েছে। পানিকে বারণ করলো না, গটগট করে গিলল, গলাটা শুকিয়ে যাচ্ছিল। আরিফ আবার বলে ওঠে, শোনো, ভয় পাওয়ার কিছু নেই, আমি ধীরে চালাবো, ধরে বসো। 1 হাতে কিভাবে ধরে বসবো? আরিফ বিষয়টি নিয়ে আগে ভাবেনি, মাথায় ছিল না একদম। হুট করে বলে উঠল, নামো।
আবার নেমে যাব? হ্যাঁ, নেমে আমি যেইভাবে বসেছি সেইভাবে বসো। রেগে রেগে আদেশ ছুঁড়ে চলেছে। হলো কি তার? এভাবে কথা কখনই বলনি আগে। তাদের তর্কের সময়ও না। এত যন্ত্রণা ভালো লাগছে না নাফিয়ার। নেমে গিয়ে আবার বসলো ছেলেদের মতো করে। অদ্ভুত লাগছে। পা ঢেকে নেয় ওড়নার সাহায্যে। আরিফ পিছন ফিরে বলল, এবার এক হাতেই আমাকে ধরে বসো। না, আপনাকে ধরবো না, সাথে সাথে জবাব দিল নাফিয়া। কেন, আমার গায়ে কি পোকা ধরেছে? হ্যাঁ। আরিফ নাফিয়ার হাত নিজে থেকে টেনে কাঁধে রাখল। নাফিয়া ভড়কে উঠে সাথে সাথে অন্য পাশে ঘুরে আর এক হাত টেনে কাঁধে রাখল। প্রথম স্পর্শ অনুভব করতে পারলেও দ্বিতীয়টি পারেনি। দ্বিতীয় হাত কিছুই অনুভব করতে পারে না। হাত সরাবে না। বাইক চলতে শুরু করলো। নাফিয়া চোখ বন্ধ করে নেয়। দোয়া দরুদ পড়তে শুরু করলো। এক হাতে শার্ট খামচে ধরল আরিফের। আরিফ জবাব দেয়, ভয়ের কিছু নেই, চোখ খোলো। আপনি চুপ থাকুন, বেয়াদব মেয়ে। যে বলে সেই। আরিফ প্রত্যুত্তরে কিছু বলেনি, হেসেছে শুধু। ছোটবেলায় এই প্রচলন ছিল, কেউ কাউকে খারাপ কিছু বললে এই উত্তর আসত, যে বলে সেই। নাফিয়ার ভার্সিটি বাড়ি থেকে 40 মিনিটের দূরত্বে। বাইক চলছে 10 মিনিট যাবত। নাফিয়ার মধ্যে কোনো নড়চড় নেই। খিঁচিয়ে চোখ বন্ধ করে আছে। শক্ত হয়ে বসে আছে, মুখ জুড়ে ভয়ের ছাপ। আরিফে দেখল তাকে। চলন্ত বাইকে আওয়াজ উঁচিয়ে বললাম, চোখ খোলো। হুম। আবার হুম করে। চোখ খুলো বলছি। আপনি এমন করছেন কেন? এত কথা শুনতে চাইনি, চোখ খুলো। নাফিয়া ধীরে ধীরে চোখ খুলে তাকায়। বাতাসে ঝাপটা এবার চোখেও লাগছে। খামচে ধরল আরিফের শার্ট আরো শক্ত করে। আরিফ বলে ওঠে, শার্ট ছিঁড়ে ফেলতে ইচ্ছে আছে আমার। ছিঁড়লে তোমাকে দিয়ে নতুন একটা কিনিয়ে নিব। আমার ভয় করছে তো। ভয়কে জয় করো। ডায়লগ মারা বন্ধ করে আমাকে নামিয়ে দিন দ্রুত। মাঝ রাস্তায় নামিয়ে দিব? না, তুমি তো বলেছি ক্যাম্পাসে নামিয়ে দিতে। লুকিং গ্লাসে ভীতু কুকড়ে থাকা নাফিয়াকে দেখে হাসছে আরিফ। যথাসম্ভব ধীরে চালাচ্ছে, যেন সে ভয় না পায়। হুট করে মাথায় একটা বিষয় এলো। মা ব্যতীত কোনো নারী তার বাইকের সিটে আজ অব্দি জায়গা পায়নি। নাফিয়াই প্রথম। ভুরুজুকুন উঁচু করে আরিফ। কোথায় ভেবেছিল বউকে বসাবে, সেখানে বসে আছে অসভ্য একটি মেয়ে। ক্যাম্পাস গেটের সামনে আসতেই লাফিয়ে নেমে যায় নাফিয়া। যেন জানে মাত্র পানি এলো। দাঁড়িয়ে লম্বা নিঃশ্বাস ফেলল। তোড়জোড় শুরু করলো হেলমেট খুলবে বলে। পারছে না সেটিও। আরিফ হতাশায় দুদিকে মাথা দুলিয়ে হাত এগিয়ে দিল। বলল, একটা কাজ পারো না? পারো শুধু পায়ে পড়ে ঝগড়া করতে। ঠোঁট টিপে দাঁড়িয়ে রইল নাফিয়া। জবাব দিল না কোনো। মনে অন্য একটি কথা ঘুরপাক খাচ্ছে। বলবে কি বলবে না ভাবতে ভাবতেই মুখের সামনে তুড়ি বাজে। আরিফ বলে, কি? শুনুন, আপনি আমাকে নামিয়ে দিয়েছেন, তার জন্য ধন্যবাদ। কিন্তু আমি আর আপনার সাথে ঝগড়াতেও দূরে থাকুক কথা বলতে চাই না। আপনাকে অপমান করছি না, কিন্তু আমার দাদি বিষয়টা খারাপ চোখে দেখছেন, আমি চাই না। থামো, তোমার এক্সাম শেষ কখন? নাফিয়াকে থামিয়ে দিয়ে আরিফ প্রশ্ন করে। নাফিয়া অবাক সুরে শুধায়, কেন? প্রশ্নের বিপরীতে প্রশ্ন করো কেন? জানতে চেয়েছিস, জবাব দাও। একটা শেষ, কিন্তু কেন? আমার কাজ যে শেষ 12:30টায়, এখানে দাঁড়াবো আমি, সোজা চলে আসবে। অর্ডার দিচ্ছেন নাকি হুমকি? দুটোই মনে করো। আমি আপনার সাথে যাব না। তোমার দাদি এমনিতেই বিষয়টা খারাপভাবে নিচ্ছে। আমি যদি আরও ইনিবিনিয়ে বলি আমি প্রেম করি, তাহলে বিষয়টা কেমন হবে বলো তো? আপনার সাথে প্রেম? অসম্ভব। আমার তো সত্যি সত্যি প্রেম করছি না। কিন্তু তোমার দাদি জানবে, তার জন্য বলছি। এখন চয়েস তোমার। আসি আমি, যা বলেছি মনে থাকে যেন। আরিফের কাজ দ্রুতই শেষ হলো। তখন 11টা বেজে 45 মিনিট। বাবা ঢাকার বাইরে থেকে কিছু প্রয়োজনীয় কাগজ পাঠিয়েছেন। ব্যবসার কাজে তিনি ঢাকার বাইরেই থাকেন সপ্তাহে 4 দিন, বাকি 3 দিন বাড়িতে। বয়স হওয়া সত্ত্বেও এখন ভীষণ ফিট আতাউর সাহেব। অথচ ছেলে তার বাবার কাছে যেতে পারেনি। 9টা থেকে 5টা অফিস করে এই বয়সে হাঁপিয়ে যায়। পার্সেল নিয়ে রওনা হতে গিয়ে মনে পড়ল, ওই অসভ্য মেয়েটাকে নিয়ে যেতে হবে। হয়তো বাসের আশায় রাস্তায় হাঁ করে দাঁড়িয়ে থাকবে অধমটা। এসব বিড়বিড় করতে করতে বাইক স্টার্ট দেয়। আধ ঘন্টার মধ্যে এসে পৌঁছায় নাফিয়ার ক্যাম্পাস গেটে। হাত ঘড়িতে দেখলো অনেকটা সময় বাকি, এখনও তার পরীক্ষা শেষ হতে
গাছের নিচে বাইক পার্ক করলো। অপেক্ষা ছাড়া আর কী বা করবার আছে। পাশে ঠান্ডা ঠান্ডা গ্যান্ডারি শরবত বিক্রি করছে। আপাতত এটাই উপায় সময় পার করার। সানগ্লাস খুলে দিয়ে কোনোই ঠেকে আয়সি ভঙ্গিতে বলল, মামা 1 গ্লাস শরবত দাও। সে 1 গ্লাস শেষ হওয়ার সাথে সাথে আরেক গ্লাস দিবে, কোনো থামাথামি চলবে না। গুনে গুনে 5 গ্লাস শরবত শেষ হয়েছে। দোকানি শরবত দিতে দিতে ক্লান্ত, সাথে আলাপ চলছে তাদের। আরিফ নানান প্রশ্ন করছে তাকে তার জীবনে। এক পর্যায়ে মামা বলল, প্রেমিকার জন্য অপেক্ষা করছেন মামা? আরিফ ফিক করে হেসে ওঠে, প্রেমিকা না মামা, যার জন্য অপেক্ষা করছি সে আমার শত্রু। অবাক হলেন তিনি, বললেন, শত্রুর লাইগে কেউ এই গরমে অপেক্ষা করে? আরিফ স্মিত হেসে জবাব দেয়, আমার শত্রুটা একটু ছোটোখাটো, নাজুক, বেচারের প্রতি মায়া হচ্ছে আজকাল, তাই আর কি। দেখবেন এমন একদিন শত্রু থেকে প্রেমটাও হয়ে যাইব। আরিফ তাকায় তার দিকে, ভুরুদয় নাচিয়ে প্রশ্ন করলো, তাই নাকি? দেখেন না, নাটক সিনেমায় এমনই হয়। আমার বেলায় হবে না মামা। হইব দেখেন আপনি। আমি কইলাম, আপনি যেমনে অপেক্ষা করতেছেন অমনে প্রেমিক পুরুষরাও করে। মামার কথা শেষ হতে না হতেই সামনে তাকালো আরিফ। তার বলা কথা শেষ নিয়ে ভাববার সময় পায়নি। সামনে থাকা ক্লান্ত শুভ্র বদনের চোখ গেল, দৃষ্টি প্রখর তার। রোডের অন্য পাশে নাফিয়ার একেবারে স্পষ্ট। ঘাড় এদিক ওদিক ঘুরিয়ে একা মেয়েটি খুঁজছে কাউকে, নিশ্চয় আরিফকে। আরিফ কিছুক্ষণ নীরবে নিভৃতে তাকিয়ে নাফিয়ার চঞ্চলতা দেখল। হুট করে লম্বা নিঃশ্বাস ফেলে হাত তুলে ডাকে, চিৎকার করে বলে, আমি এখানে। শব্দ শুনে নাফিয়ার সামনে তাকায়, তাড়াহুড়ো কদম ফেলে রোড পার করে এলো, এসে মুখ কুঁচকে ফেলে। আরিফ বাইকে ঠিক হয়ে বসলো, নাফিয়ার দিকে হেলমেট এগিয়ে দিয়ে বললাম, অনেকক্ষণ যাবত অপেক্ষা করছি, এবার তুমি আমাকে লাঞ্চ করাবে। নাফিয়ার জবাব দিল, করাবো না। তাড়াতাড়ি ওঠো। বাইকে যাওয়া কি অনেক জরুরি? না, তোমার জন্য হেলিকপ্টার না নাই? আরিফ ব্যঙ্গ করলো। নাফিয়ার মুখটা আরও ঝুলে যায়। কেন যেন না শব্দটা তার মুখ দিয়ে বেরোতে চায় না। অন্যরা সবসময় তার উপর ইচ্ছা চাপিয়ে দিয়েছে, সে মেনে নিয়েছে নীরবে, প্রতিবাদ করতে পারেনি, যেমন এখন আরিফ। নাফিয়া নিরহ মুখখানা দেখে আরিফ বলল, আমার সাথে তোমার সম্পর্ক সাপে নেউলের হতে পারে, কিন্তু ট্রাস্ট মি, তোমার ভালোর জন্যই জোর করে তোমাকে বাইকে নিয়ে যাচ্ছি। ভয় না কাটলে সারা জীবন ট্রমাতে থাকবে নাফি। ভয় একবার কেটে গেলে রিলিফ পাবে। নাফিয়া চোখ তুলে তাকায়, অনিচ্ছা থাকা সত্ত্বেও হেলমেট পরল, কিন্তু লক করতে পারল না। নিজে থেকে এগিয়ে গিয়ে বলল, এটা লাগিয়ে দিন। আরিফ নাফিয়ার আবদার আর বোসা মুখখানা দেখে আলগোসে হাসে। সাহায্য চাইছে মুখ লটকে সুন্দর করে নিজে থেকে এসে আবদার করে বসল। জমিলা বেগম অনেকক্ষণ যাবত কারোর সাথে ফোনে কথা বলছেন। মুখখানা উজ্জ্বল তার, নিশ্চয়ই তার পছন্দের কারোর সাথে কথা বলছেন। নাফিয়া ঘরে ঢুকতে তিনি চেঁচিয়ে বললেন, এই সিদ্দিকের বউ, তোমার মাইয়ারে এই শুক্রবার ছেলেপক্ষ দেখতে আইব, আয়োজন শুরু করো। নাফিয়া সবেমাত্র ঘরে ঢুকেছিল, কথাটি শুনে থেমে গেল। রেশমা বেগম এ যাত্রা রেগে গেলেন, বললেন, মা, আপনি আমাদের জিজ্ঞেস করেছিলেন তোমাগো থিকা এখন আবার অনুমতি নিতে হইব নাকি? আমরা নাফিয়ার বাবা মা, অনুমতি নেওয়া কি জরুরি নয়? এসব নয়া যুগের কথা আমার লগে কয়ে লাভ নেই, আমি কথা দিয়ে ফেলছি ওরা আইব। নাফিয়ার বাবা ঢাকায় নেই, ফিরবেন সপ্তাহ খানেক পরে। এই সুযোগে জমিলা বেগম তার স্বার্থ উদ্ধারে লেগে পড়েছেন। নাফিয়া শান্তশিষ্ট মেয়ে, আজ নিজের ভাবমূর্তি ধরে রাখতে পারল না। কাছে এসে বললাম, আমি বিয়ে করব না দাদি। সারা জীবন আমার পোলার ঘরে বসে অন্ন ধ্বংস করবি অপায়া? আকস্মিক রাগান্বিত সুরে জমিলা বেগম কটুবাক্য ছুড়লেন। নাফিয়ার চোখের কোণে জল জমতে এক মুহূর্ত সময় নেয়নি। ঠোঁট জোড়া তীর করে কাঁপতে শুরু করলো। অপয়া কথাটি শুনতে শুনতে অনুভূতি ভোতা হয়ে যাচ্ছিল, কিন্তু আজ হৃদয়ে এসে আঘাত করে। চোখ দিয়ে জল গড়িয়ে পড়ার পূর্বেই দৌড়ে ঘরে চলে এলো, দরজা বন্ধ করে দিল। জমিলা বেগম বললেন, তোমার মায়ের তেজ কমাইতে কইবা, বিয়ার পর এগুলো চলব না। আর পাশের বাড়ির পোলার লগে নোংরামি যেন না করে। পোলা বাড়ির মানুষ খোঁজখবর নিলে সমাজে মুখ থাকব না। রেশমা বেগম বললেন, মা, আপনি বাড়াবাড়ি করছেন। এটা আমার পোলার বাড়ি, পোলার ঘর। 10 মাস 10 দিন পেটে ধরছি, সারা জীবন পালছি ওর বাপ মরার পর। মানুষের বাড়ি বাড়ি কাম করেছি, আমার হক আছে এদিকে।
তুমি পরের মেয়ে বিয়ে কইরা রাজরানীর হালে থাকছো, এই কারণে এত তেজ? রেশমা আর কিছু বললেন না, চলে গেলেন নিজের ঘরে। সিদ্দিক সাহেবকে কল করে জানাতে হবে উনি যতদিন ঢাকায় আছেন তার মেয়েটিকে শান্তিতে বাঁচতে দিবেন না, তাকে গ্রামে পাঠানোর ব্যবস্থা করতে হবে। হেঁচকি তুলে কান্না করছে নাফিয়া, আওয়াজ যেন বাহির অবধি না যায়। সে কারণে মুখটা চেপে ধরল। কি দোষ তার? শুধু এই একটা প্রশ্ন মনের মাঝে ঘুরপাক খাচ্ছে। উত্তরও আছে এই প্রশ্নের। কোনো দোষী তো নেই তার, কোনো অপরাধ না থাকা সত্ত্বেও কেন শাস্তি পেতে হচ্ছে? টুং শব্দ করে ফোনে একটা মেসেজ এলো। নাফিয়া কান্না থামায় কিছুক্ষণের জন্য। ফোন হাতে নিয়ে দেখলো আরিফ তার কুঁচকে যাওয়া শার্টের ছবি দিয়েছে। লিখেছে, এমনভাবে খামচে ধরে কেউ শার্ট? সকালে আয়রন করেছিলাম, তুমি প্রিয় শার্টের অর্ধেক জান বের করে ফেলেছ। আয়রন তোমাকে দিয়েই করাবো চণ্ডাল মেয়ে। শেষে চণ্ডাল কথাটি শুনে অজান্তেই ঠোঁটে হাসি ফুটল, পরপর মিশে গেল। মনে পড়ল দাদির কথা। ফিরতি মেসেজে লিখল, আপনি আমার সাথে দয়া করে আর কথা কোনো বলবেন না। আমি চাই না আমার কারণে আপনাকে নোংরা কথা শুনতে হোক। আমাকে মেসেজ করবেন না, দেখা হলে এড়িয়ে যাবেন প্লিজ। আরিফের কথা মতোই তার ঘরের পাশে বড় খোলা লাগোয়া ব্যালকনি থাকবে। বাড়ি তৈরি করার সময় আগেই বলেছিল ঘরটা তার। অফিস থেকে ফিরে বেশিরভাগ সময় খোলা আকাশের নিচেই কাটে। দক্ষিণা বাতাস বয়, আশপাশে বিভিন্ন ধরনের গাছ। আরিফের মতে এই এলাকায় কোনোদিন অক্সিজেনের অভাব হবে না। চারিদিকে গাছগাছালিতে ভরপুর। আরিফ কখনো গান করে এখানে গিটার নিয়ে, কখনো গান শোনে, আবার কখনো অফিস থেকে বয়ে আনা কাজ করে বসে বসে। চঞ্চল প্রাণ সে, বয়সের ভার স্বভাব চরিত্রে ভর হতে দেয়নি, প্রাণ খুলে বেঁচেছে সর্বদাই। 3 দিন যাবত এক ভিন্ন চিন্তায় মগ্ন সে। চিন্তার কারণ তারই তর্কের সঙ্গী নাফিয়া। মেয়েটির হদিশ নেই। 3 দিনে কয়েকবার পাশের বাড়ির বারান্দায় উকি দিয়েছে, পায়নি মেয়েটিকে। গাছগুলোকে দেখল, পানি না পেয়ে কেমন যেন নুয়ে গেছে। ভাবনা চিন্তার ভার দ্বিগুণ হলো। গাছের মায়া ত্যাগ করলো কেন? ফেসবুকে একবার মেসেজ করা হয়েছিল, কিন্তু কোনো জবাব পায়নি আরিফ। নিচে রাস্তা দিয়ে জোহানকে যেতে দেখে ডাকলো আরিফ, কিরে? জি ভাই। কোথায় যাচ্ছিস? সন্ধ্যায় নাস্তা আনতে যাচ্ছিলাম ভাই। আরিফ থামলো, ভেবেচিন্তে জিজ্ঞাসা ছিল, নাফির খবর জানিস? জোহান অবাক হয়, তার চাহনি অদ্ভুত। নাফির কথা জিজ্ঞেস করছে আরিফ। শেষে আশ্চর্য সুরে জানতে চাইল, নাফি আপুর কথা জানতে চাইছেন আপনি? তো এই এলাকায় আরও কয়েকটা নাফি আছে নাকি? অবাক হচ্ছি ভাই। তোর অবাককে মাটি চাপা দে, বল নাফি কোথায়? জোহান বলল, তার সাথে আমার কিছুদিন যাবত কথা সাক্ষাৎ কোনোটাই হয় নাই। বিলুপ্ত হয়ে গেল নাকি? গেলে তো আপনিই খুশি হবেন। আরিফের কাছ থেকে সরাসরি হ্যাঁ বোধক উত্তর এলো না। সে ভাবল কি যেন জোহান চেয়ে আছে। আরিফ তার ভাবনা চিন্তা থেকে বেরিয়ে এসে বলল, আচ্ছা তুই তোর কাজে যা। জোহান মাথা চুলকায়, বুঝে উঠতে পারল না কিছু। বোকার মতো না বুঝে নিজের গন্তব্যের উদ্দেশ্যে পা বাড়ালো। আবারও চিন্তামগ্ন আরিফ আধার বারান্দার দিকে এক পলক চেয়ে ঘরে চলে আসে। ল্যাপটপ খুলে বসলো, এক পা নিচে ঝুলছে, কিবোর্ডে আঙ্গুল চালাতে চালাতে বিছানার হার্ডবোর্ডে পিঠ ঠেকে। কাজে কেন যেন মনোযোগ দিতে পারল না। মস্তিষ্ক জুড়ে আছে একটি প্রশ্ন, 3 বেলা খাবারের বদলে ঝগড়া করে পেট ভরা মেয়েটি একেবারে উধাও। কিন্তু কি কারণে? কারণটা কিছুটা হলেও আরিফের কাছে স্পষ্ট। তার ঘরে থাকা এক বৃদ্ধা ছাড়া আর কেউই হতে পারে না। নিশ্চয়ই কিছু একটা বলেছে সে। নাফিয়ার শেষ মেসেজ সেটি ইঙ্গিত করে। আরিফ ফোন হাতে তুলে বার্তা লিখল, জবাব আসবে না সে জানে। তারপরে লিখল, তোমার প্রিয় গাছগুলো শুকিয়ে যাচ্ছে, অসভ্য মেয়ে। দেখতে দেখতে জুম্মার দিন হাজির হলো। আরিফের বাবা আজ বাড়িতে। অল্প কয়েকদিন থাকেন বাসায়। বাবা ছেলে একসাথে নামাজ আদায় করার সুযোগ পায়, এটাই অনেক। সাথে বাবা বাসা আসা উপলক্ষে মায়ের হাতের মজার মজার খাবার। আজও তাই। আজানের আগে যত তোড়জোড়। গোসল সেরে শুভ্র পাঞ্জাবি গায়ে জড়িয়েছে আরিফ। সাদা রংটা ভীষণ প্রিয় তার। গায়ে আতর মেখে বাবার সাথে বাড়ির সদর দরজায় যাওয়ার সাথে সাথে দেখা মিলল সাদিফ আর জোহানের। তারা মসজিদের দিকে যাচ্ছে। আরিফের আনসান করতে থাকা মন সাদিফের উদ্দেশ্যে প্রশ্ন করে বসে, এই চণ্ডালের দেখা নেই আজ কয়েকদিন, কোথায় গেছে জানিস?
কে, নাফি? আর কাকে চন্ডাল ডাকি আমি? জানি না ভাই, আমি কয়েকবার মেসেজ করলাম, পাত্তাই দিল না। অর্থাৎ কারো সাথেই যোগাযোগ নেই এই মেয়ের। কি এমন হয়ে গেল যে তার প্রিয় মানুষের সাথেও যোগাযোগ বিচ্ছিন্ন করেছে? এমনিতেও সাদিব জোহানের সাথে চিপকে থাকে। আরিফ বিরক্ত সুরে বলল, মহিলা মানুষের যত নাটক। আপনি কেন ওর তলব করেছেন? হিসাব নিকাশ বাকি কিছু? তাই নাকি ভাই? আরিফ আরচোখে তাকালো সাদিকের দিকে। তার মুখে ব্যঙ্গাত্মক হাসি। মতলব ভালো না, বিরক্তিকর চাহনি সুরে সামনে হাঁটা শুরু করলো।